উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী। লিখেছেন বন্যা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 11। দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ 2টি সপ্তাহ। এই 2 সপ্তাহের পর অবশেষে মৌ এবং মেহেরের সব পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হলেও মেহেরের মনটা বিষণ্ণ। মোটামুটি পরীক্ষা দিয়েও রেজাল্ট কেমন হবে তা নিয়ে সে ভীষণ টেনশনে ভুগছে। অন্যদিকে মৌয়ের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। পরীক্ষা কেমন হয়েছে সেটা একমাত্র মৌ আর ওপরওয়ালাই ভালো জানেন। দু একটা প্রশ্ন মেহেরের ইশারায় লিখলেও বাকিটা নিজের খেয়ালে খুশি মতোই লিখে এসেছে সে। তবে পাস মার্ক উঠবে কিনা তা নিয়ে বিন্দুমাত্র চিন্তার রেখা নেই তার কপালে। সে মেতে আছে নিজের বিন্দাস দুনিয়ায়। গত 1 সপ্তাহ উজান ঢাকার বাইরে ছিল অফিসিয়ালি ইনভেস্টিগেশনের কাজে। আর এই সুযোগে মৌ পড়াশোনাকে এক প্রকার শিকায় তুলে রেখে মন যা চাই ঠিক তাই করেছে। এর পরিণতি সামনে কি হতে পারে তা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা বা ভয় নেই তার মনে। সন্ধ্যার দিকে ওজান ফিরে এসে মৌকে নিয়ে শপিংয়ে বের হলো। বাইরে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরতে ফিরতে তাদের বেশ রাত হবে। মৌ চেয়েছিল মেহেরকে সাথে নিয়ে যেতে, কিন্তু মেহের অন্য ধাতুতে করা। সে কখনোই কারো ব্যক্তিগত সময় বা প্রাইভেসি নষ্ট করতে চায় না। তাই মাথা ব্যথার অজুহাত দিয়ে সে বাসায় থেকে গেল। মেহেরের এই পরিপক্কতা ইফাতকে বারবার মুগ্ধ করে। মেয়েটা অদ্ভুত সুন্দরভাবে বোঝে কখন কাকে কতটা স্পেস বা প্রাইভেসি দেওয়া দরকার। এদিকে ইফাতও জরুরি কিছু কাজে উজানদের সাথেই বাহিরে গিয়ে বের হয়েছে। চারিদিকে এই নীরবতায় মেহেরে বড় একাকী আর একঘেয়ে লাগছিল। নিজেকে একটু হালকা করতে সে এসে বসলো ছাদের দোলনাটায়। বুকের ভেতরে কালবৈশাখী ঠিক তখনই প্রকৃতির রূপ বদলাতে শুরু করলো। পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। খানিক বাদে এই তীব্র আলোয় বিদ্যুৎ চমকাচ্ছিল। কিন্তু আকাশের এই রুদ্রমূর্তি মেহেরকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারছিল না, কারণ প্রকৃতির এই ঝড়ের চেয়েও শতগুণ তীব্র এক কালবৈশাখী ঝড় বয়ে চলছিল তার নিজের ভেতরে। আজকে ইফাতকে তার জীবনের অতীতটাও বলতেই হবে, কিন্তু বুকের ভেতর থেকে যেন সমস্ত সাহস উবে যাচ্ছে। একটা অচেনা আতঙ্ক তাকে গ্রাস করছে। মানুষটা যদি সব জানার পরেও তাকে ভুল বোঝে, যদি চিরকালের জন্য তার জীবন থেকে হারিয়ে যায়। কথাগুলো ভাবতেই মেহেরের দুচোখ পেয়ে নোনাকল জড়িয়ে পড়ল। মাথাটা চিমচিম করছে, কোনো কিছু চিন্তা করার শক্তিও যেন হারিয়ে ফেলেছে সে। নিজের জীবনে আর অনেক আগে বড় বড় ঝড় সে একা হাতে সামলিয়েছে, কিন্তু আজ সামান্য অতীতটা প্রকাশ করতে গিয়ে তার বুকটা দূর করে কাঁপছে। বুকের ভেতরে যেন এক প্রলয়ঙ্কালীন টর্নেডো আষ্টে পড়েছে। এমন সময় হঠাৎ করে মেহের নিচে কাঁধের ওপরে কারো পরিচিতি হাতের স্পর্শ পেল। ভয়ে স্পর্শটা পেতেই মেহের তড়িৎ গতিতে ছিটকে সরে এলো। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে উঠল সামনে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস নেমে গেল। খানিকটা স্বস্তি পেল সে। ইফাত মুচকি এসে মেহেরের গা ঘেঁষে দোলনায় বসল। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেহেরের দিকে বাড়িয়ে দিয়ে দিল সে। কিন্তু মেহের আজ হাত দুটো বেশ অবশ। চকলেটটা নেওয়ার মতো সাহস সে সঞ্চয় করতে পারল না। উল্টো সে ইফাতের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে হাসল। ইফাত ব্যাপারটা খেয়াল করলো, সে নিজেও মেহেরের থেকে দূরত্বটা বজায় রেখেই বসল। তবে তার মুখে লেগে রইল সেই চেনা একগাল হাসি। সেই হাসিতে যেন প্রতিধ্বনিত হলো তার গভীর ভালোবাসা। মিস থেকে মিসেস চৌধুরী হতে চলেছেন, তবুও এত কিসের ভয়? ইফাত চৌধুরীকে আপনি কেন ভয় পাবেন বলুন তো? বরং ইফাত চৌধুরী নিজেই আপনাকে ভয় পাবে। আপনার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। আপনার সকল আবদার পূরণ করবে সে। আপনার হাতের ইশারায় চলবে। আপনি থেকে খুব দ্রুতই তুমিতে আবদ্ধ করে ফেলবে নিজেকে। এখন যদি এমন পাগলামি করেন তাহলে কিভাবে হয় বলুন তো? আপনাকে তো আগেই বলেছিলাম, ইফাত চৌধুরী বড় অধৈর্যশীল পুরুষ। সে দুনিয়ায় সবার কাছে ধৈর্য ধরে রাখলেও তার শখের নারীর কাছে বড় দুর্বল, বড় অসহায়। মেহের মন্ত্রমুগ্ধের মতো প্রতিটি কথা শুনছিল। মানুষটার প্রতি শব্দের ভাজে ভাজে কত তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা লুকিয়ে আছে, কিন্তু মেহেরের বিবেক তাকে দংশন করছে। সে কিভাবে এই মানুষটাকে ঠকাবে? সে তো ইফাতকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে কখনো ঠকানো যায় না। এই অপরাধ বোধ থেকে গত 4 দিন ধরে সে ইফাতকে তাড়িয়ে চলেছে। ক্রমাগত অ্যাভয়েড করা যাচ্ছে। মেহের ভেবেছিল অবহেলা পেয়ে এবার অন্তত ইফাত নিজ থেকে দূরত্ব বজায় রাখবে। মেহের নামের কোনো নারী যে তার জীবনে এসেছিল হয়তো তা ভুলেই যাবে, কিন্তু মেহেরের সেই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মেহের গত 4 দিন কথা না বললেও ইফাতের শেষ বার্তাটা ছিল স্পষ্ট ও ধারালো। আমাকে অ্যাভয়েড করার ফলকে যেন সোজা বউ বানিয়ে ঘরে তুলব। ইফাত চৌধুরী সব সহ্য করতে পারলেও শখের নারী অবহেলা সহ্য করতে পারে না। জাস্ট রেডি থাকো পানিশমেন্ট পাওয়ার জন্য। ইফাত চৌধুরী যেমন তার শখের নারীকে উজাড় করে ভালোবাসতে পারে, ঠিক তেমন করে আঘাতও করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অভিমানের অবসান সে কথার গভীরতা মেহের বুঝেছিল, কিন্তু পরিস্থিতির কাছে সে ছিল নিরুপায়। দেওয়ালের দোলনায় বসে মেহের যখন তার চকলেটও হাতে নিচ্ছিল না,
তখন ইফাতের দৌড়ের ভাত ভাঙল। সে প্রচণ্ড রাগে নিচ থেকে ফোন আর চকলেটটা দূরে ছুঁড়ে মারল। শূন্য ছাদের মাঝে হওয়ায় তীব্র শব্দে মেহের চকচকিয়ে উঠল। কেঁপে উঠল তার পুরো শরীর। পাশ থেকে ইফাত রাগান্বিত থমথমে মুখটা দেখে মেহেরের গলার ভেতরটা শুকিয়ে এলো। সে ঢোক গিলে নিচে ভয়টা আড়াল করার চেষ্টা করল। অতঃপর মুখে একটা জোড়াতালে শুকনো হাসি ঝুলিয়ে দোলনা থেকে নামলো। ছিটকে যাওয়া ফোন আর চকলেট দুটো কুড়িয়ে নিয়ে সে এবার ইফাতের কাছাকাছি একদম চলে এসে বসল। কাঁপা কাঁপা হাতে ফোনটা কোনো রকমে ইফাতের হাতের মুঠোয় গুছে দিল মেহের। অতঃপর চকলেটটা ছিঁড়ে খানিকটা নিজে মুখে পুরে দিল, আর বাকি অংশটুকু কাঁপতে থাকা আঙ্গুলে ইফাতের ঠোঁট সামান্য ধরল। ইফাত তখনও ঠিক আগের মতোই রাগে দৃষ্টিতে তাকিয়েছিল মেহেরের দিকে। তবে মেহেরের এই আকুলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। বাড়িয়ে দেওয়া চকলেটটুকু মুখে পুরে নিল। ইফাতকে এতটা রাগান্বিত হতে দেখে কখনো মাহির দেখেনি। ভয়ে মেহেরের কণ্ঠ রোধ হয়ে আসছিল। সে তোতলাতে তোতলাতে কোনো মতো বলল, চকলেট খেলাম তো, তবুও এমন করে তাকিয়েছেন কেন? ভয় লাগে আমার। মেহেরের কাঁপা কাঁপা কণ্ঠের আকুতি জানাবে ইফাত আর কিছুই বলল না। সে কেবল থমথমে মুখে চুপচাপ বসে রইল। চারিদিকে নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। দীর্ঘ সময় পর সেই নীরবতার বুক চিরেই ইফাত নিজে প্রশ্ন করল, ফুলকন্যা, চলো বিয়ে করি। মেহের চমকে তাকালো। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছে। সে ধরপড় করে ইফাতের মুখোমুখি হয়ে বসল। ইফাত তখনও তার দিকে একদৃষ্টিতে গভীর মায়াবী চোখজোড়া নিক্ষেপ করে রয়েছে। মেহের কিছু বলার জন্য ঠোঁট নড়ার আগেই ইফাত বলে উঠল, আমি তোমার কোনো অতীত জানতে চাই না, শুধু তোমাকে আমার বউ করে ঘরে তুলতে চাই ফুলকন্যা। মেহের চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। সে ইফাতের চোখের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে অত্যন্ত কাঁপা গলায় বলল, পারবো না আমি আপনার বউ হতে, পারবো না আমি আপনাকে ঠকাতে। কি বলতে চাচ্ছ ফুলকন্যা? মেহের আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠল, আমায় মাফ করে দিন, সত্যি আমি পারবো না আপনার হতে, আর না পারবো নিজের অতীত ভুলতে। আমি জানি আমাদের দুজনের পথ ভিন্ন, আমরা কখনোই এক হবার নই। আপনি তো আকাশের চাঁদ, সেই চাঁদ কেন নিজে এসে কলঙ্ক গায়ে মাখবে? আমার এখন যেমন আছি তেমন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি প্লিজ। ইফাত এক মুহূর্ত দেরি না করে মেহেরের কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের ভাঁজে শক্ত করে পুরো নিল। মেহেরের চোখের জল আলতো করে মুছে দিয়ে ফিসফিসিয়ে করে, তোমাকে কতবার বলবো, তোমার কোনো অতীত আমি জানতে চাই না, আমি শুধু তোমাকে আমার বউ করে তুলতে চাই, ব্যাস। আর কে বললো তুমি আমায় ঠকাচ্ছ? আমি বরং তোমাকে নিজের করে পেয়ে জিতে যাবো। প্লিজ ফুলকন্যা, এমন করো না। বলো, আমি তো এতদিন তোমাকে কোনো জোর করিনি, তাহলে আজ কেন তুমি নিজ থেকে এভাবে পিছিয়ে যাচ্ছ? কারণ আমি যে আপনার বউ হবার যোগ্যতা রাখি না। মেহেরের কণ্ঠ দিয়ে যেন এক বুক হাহাকার নেমিয়ে এলো। লাগবে না তোমার কোনো যোগ্যতা, শুধু তুমি আমারই হও। কেন অবুঝের মতো কথা বলছেন? তাছাড়া আমি অনেক চেষ্টা করেছি এই বিয়ে শব্দটা নিয়ে ভাবতে, তবে আমার মস্তিষ্ক কোনোভাবে সায় দিচ্ছে না। আমি সত্যি নিরুপায়। সব কিছু জানার পর আপনি যদি আমার জীবন থেকে চলে যান, আমি তা সহ্য করতে পারবো না। আপনি বরং অন্য কোনো নারীকে বিয়ে করে সুখী হন, আমি দূরে থেকেই না হয় আপনাকে দেখব। মেহেরের মুখে অন্য নারীর কথা শুনে ইফাতের প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে শান্ত করল সে। কোনো কথা না বাড়িয়ে সে মেহেরের ভেজা গাল দুটো নিজের দুই হাতের তালুতে আঁকড়ে ধরল। আমার অন্য কোনো নারী চাই না ফুলকন্যা, আমার শুধু তোমাকেই চাই। আই প্রমিস, তোমার লাইফে অতীত যাই ঘটে থাকুক না কেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ইফাতের এই কথায় মেহের তাচ্ছিল্যর হাসি হাসল। কথাটা কত সহজে বলে দিল, কিন্তু বাস্তবতা যে বড়টা কঠিন, তা প্রমাণ করা আরও কঠিন। পারবেন না আপনি। আমার অতীত জানার পর কোনোভাবেই আমাকে আপন করতে পারবেন না, প্রমিস করছি। তবুও বিশ্বাস হচ্ছে না। ইফাত কিছুটা মরিয়া হয়ে উঠল। আচ্ছা তুমি বলো, কি ছিল তোমার অতীতে? তোমার অতীত যতই ভয়াবহ বা ভয়ঙ্কর হোক না কেন, আমি তবুও তোমাকে আমার বউ বানাবো। মেহের কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন আমাকে এভাবে মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলেন তো? আমি জানি আমার মতো মেয়েকে কোনো পুরুষ কোনোদিনই আপন করতে পারবে না, আর ঠিক সেই ভয় থেকে আমি সবার থেকে দূরে দূরে থাকতাম। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি পারবো না আমার সেই বৃষ্টি অতীত মুখে আনতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুলকন্যা, প্লিজ বলো না, কি ছিল তোমার অতীতে? আমি সব কিছু মেনে নেব। ইফাতের কণ্ঠ জুড়ে তখন আকুল মিনতি। এর মাঝে আকাশ ভাঙা আর্তনাতে হঠাৎ করে মেহের দুই চোখ শক্ত করে বন্ধ করে বুকের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল, আমি একজন ধর্ষিতা নারী, যাকে 5 বছর আগে ধর্ষণ করা হয়েছিল। যাদেরকে সমাজের নিকৃষ্ট কীট মনে করে, পারবেন এমন ধর্ষিতা নারীকে নিজের বউ বানাতে? কথাগুলো বলার সময় মেহেরের কণ্ঠস্বর তীব্রভাবে কাঁপছিল। তার সেই গগন বিতাড়ী চিৎকারের শব্দ আর কান্নার রোল যেন আকাশে মেঘের ডাক আর বিদ্যুৎ চমকানি শব্দের সাথে একাকার হয়ে গেল। মেহেরের মুখ থেকে এই একটা শব্দ শুনে ইফাত পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কেউ নির্মমভাবে মুচড়ে দিল। হৃৎপিণ্ডটা তার দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো। সে মনে হচ্ছিল বুক চিরে বেরিয়ে আসবে, কলিজাটা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলবে।
ইফাতকে স্তব্ধ হয়ে যেতে দেখে মেহের আবারও কাঁদতে কাঁদতে হেঁচকে তুলল। মাত্র 12 বছরের বাচ্চা মেয়েকে ওরা ধর্ষণ করেছিল। পারবেন এমন একটা নিকৃষ্ট মেয়েকে নিজের বউ করতে? যে মেয়েটা নিজের বলতে আর কিছুই অবশিষ্ট নেই, সে কিভাবে আপনার বউ হওয়ার স্বপ্ন দেখবে বলুন তো? ওই কাপুরুষগুলো আমাকে জ্যান্ত লাশ বানিয়ে রেখে গিয়েছে। আমার জীবনের সবটুকু আলো, সবটুকু খুশি ওরা কেড়ে নিয়েছে। এরপরেও কি বলবেন যে আমি আপনার বউ হওয়ার যোগ্যতা রাখি? ইভা তার এক মুহূর্ত সেখানে বসলো না, ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। মেহেরের মুখে পানে একবারও না তাকিয়ে সোজা বড় বড় পা ফেলে ছাদ থেকে নেমে চলে গেল। মেহের তার চলে যাওয়ার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম তাচ্ছিল্যের হাসি। সে ঠিকই আন্দাজ করেছিল ইফাত কখনোই তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না। শুধু ইফাত কেন, এই সমাজের কোনো পুরুষই কি স্বইচ্ছায় তার মতো একটা মেয়েকে আপন করতে চাইবে? মেহের চাতক পাখির মতো শূন্য আকাশের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা যেন খাঁকা করছে, হৃৎপিণ্ডটা তীব্র বেগে লাফাচ্ছে। ঝড়ের পূর্বাভাস নিয়ে এক ঝলক শীতল হাওয়ায় তার গায়ে এসে লাগলো। মেহের স্তব্ধ হয়ে গেল। মনের কোনো এক সুপ্ত কোণে এক মুহূর্তের জন্য হলেও তার বিশ্বাস ছিল ইফাত হয়তো বাকিদের মতো নয়, সে হয়তো তাকে একইভাবে মেনে নেবে। কিন্তু আজ তার সেই শেষ বিশ্বাসটুকু কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কোনো আফসোস হলো না তার। ভাগ্যটাই যেখানে পোড়া সেখানে আর কাকে দোষ দেবে? মেহের ধীর পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। শরীর আর ছাই দিচ্ছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, গা গুলিয়ে আসছে তার। সে চোখের অশ্রু মুছতে মুছতে ছাদ থেকে নিচে নামতে লাগলো। নিজের রুমে এসে সশব্দে ভেতর থেকে দরজাটা আটকে দিল সে। বিছানায় ধপাস করে বসে একটা বালিশ সে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু সেই বুক ফাটা আর্তনাদ শোনার মতো কেউ ছিল না সেখানে। কান্নার বেগ বাড়ার সাথে সাথে তার ভেতরে কষ্টটা উন্মুক্ত রাগে রূপ নিল। ক্ষোভে সে পুরো রুম তছনছ করতে শুরু করলো। বিছানা, চাদর, বালিশ, টেবিলের সব জিনিসপত্র এক এক করে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। পাশে থাকা কাচের গ্লাসটাও হাত দিয়ে ফেলে দিল সে। ঝনঝন শব্দে মুহূর্তেই সেই কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মেহের হো হো করে কেঁদে উঠে মেঝেতে এক প্রকার আছড়ে পড়ল। ভাঙা কাচের পাশে গুটিসুটি মেরে বসে এসে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমায় মেনে নিতে পারবেন না, কিন্তু আপনি শুনলেন না। আমি না হয় এভাবেই দূর থেকে আপনাকে সারা জীবন একতরফা ভালোবেসে যেতাম। কেন আমার অতীত জানতে চাইলেন আপনি? কেন কেন আমি এখন কোন মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো? কিভাবে এই মুখ আপনাকে দেখাবো? পারবো না আমি। সত্যি আমার আর এত যন্ত্রণা সহ্য করার ধৈর্য নেই। অন্ধকার অতীতের গ্রাস মেহেরের দুই চোখ বেয়ে অবিরল ধারায় নোনাজল ঝরতে লাগলো। 5 বছর আগে সেই ভয়ঙ্কর অতীতের কথা মনে পড়তেই তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে নিজের চুল টেনে ধরে পাগলের মতো ডুকরে কেঁদে উঠল। মেহের, তুই কেন পারলি না নিজেকে পবিত্র রাখতে? কেন তুই বারবার বারণ করা সত্ত্বেও সেই দিন একা অমন একটা জায়গায় গিয়েছিলি? সেই দিন যদি ছোট আম্মুর কথাটুকু শুনতি, তবে আজ এই অভিশপ্ত দিনটা তোকে দেখতে হতো না। আমি কিভাবে ওই মানুষটার চোখের ঘৃণা নিয়ে বেঁচে থাকবো? পারবো না আমি। এই মুখ আমি কখনোই আপনাকে দেখাতে পারবো না। আমি হারিয়ে যাব, অনেক দূরে হারিয়ে যাব। আপনার ঘৃণা নিয়ে বেঁচে থাকার মতো মানেই হয় না আমার জীবনে। কথাগুলো শেষ করে মেহেরে ভেতরে এক অদ্ভুত ভয়ানক শান্ত ভাব চলে এলো। সে নিচের গলা থেকে ওড়নাটা খুলে ফেলল। চট জলদি বিছানার উপরে দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে ওড়নাটা বেঁধে নিল সে। এরপর টেবিল থেকে ইফাতের একটি ছবিসহ অ্যালবাম টেনে নিয়ে শেষবারের মতো বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ছবি ইফাতের মুখে আলতো করে চুমু এঁকে দিল। আপনি এমন কেন? কি মায়া আছে আপনার মাঝে? যে মেয়েটা নিজের সাথে নিজে কখনো বিয়ে না করার প্রমিস করেছিল, অথচ আপনি আমার লাইফে এসে সেই কঠিন প্রমিসটাও এক লোকতে ভেঙে দিয়েছেন। আমি তো কখনোই কাউকে ভালোবাসতে চাইনি, কোনোদিন কারো জীবনসঙ্গিনী হতে চাইনি। তাহলে আমার বেলায় কেন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল? আমার এই অভিশপ্ত মনে আপনাকে পাওয়ার এক তীব্র লোভ জন্মিয়েছে, কিন্তু আমার মতো মেয়ের জন্য এই লোভটাও তো একটা মস্ত বড় পাপ। আমি জানি আপনি কখনোই আমার হবার নয়। বামন হয়ে কিভাবে চাঁদের দিকে হাত দেই বলুন তো? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। জীবনে এত বড় এত বাজে একটা পরিস্থিতিতে সে কোনোদিন পড়বে তা ছিল তার কল্পনারও বাহিরে। অ্যালবামের ছবিটার উপরে নিজের কাঁপতে থাকা আঙ্গুল বুলিয়ে সে আবারও বলল, আপনাকে অনেক ভালোবাসি আমি। হয়তো আপনি কোনোদিনই জানবেন না আপনাকে পাওয়ার জন্য ভেতরে ভেতরে কতটা ছটফট করেছি আমি। কিন্তু আফসোস, আপনাকে কোনোদিন পাবো না জেনেও কেন তা কেন যে এত আকাঙ্ক্ষা জন্মেছিল আমার এই পোড়া মনে। মেহের একটা সপ্তাহও উচ্চারণ করতে পারল না। সব কথা, সব কষ্ট যেন তার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে পরম যত্নে ও ভালোবাসায় অ্যালবামটা তার নির্দিষ্ট স্থানে রেখে দিল। এবার সমস্ত আবেগ আর মায়া ত্যাগ করে সে সিলিং ফ্যানের নিচে এসে দাঁড়ালো। শেষবারের মতো সিলিং ফ্যানের দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, আমাকে মাফ করে দেবেন আমার না হওয়া পুরুষ। আপনাকে বড্ড বেশি ভালোবাসি। এই তাসনোভা মেহের দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারলেও
আপনার চোখের ঘৃণাপূর্ণ চাহনি সহ্য করার ক্ষমতা তার নেই, তাই চিরকালের জন্য সবাইকে মুক্ত করে দিলাম। শেষ মুহূর্তের আস্মিকতা। মেহের ধীর পায়ে ফ্যানের নিচে রাখা চুলটার উপরে গিয়ে দাঁড়ালো। গলায় ওড়নার ফাঁস পেঁচিয়ে সে যেই নিজের শরীরটাকে শূন্যে চলিয়ে দিতে যাবে, ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই এক হাতে আওয়াজে দরজা ভেঙে গেল। আর ঝড়ের বেগে ভেতরে এসে ঢুকলো ইফাত। ইফাত ভেতরে ঢুকে মেহেরের এমন মারাত্মক কাণ্ড দেখে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে আর কোনো কিছু ভাবার বা দেখার সময় নিল না। তীরের মতো ছুটে গিয়ে এক হেঁচকা টানে মেহেরকে ফ্যানের নিচ থেকে টেনে নামালো। চোখের পলকে তাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল সে। ইফাতের চেনা বুকের ওম পেতেই মেহেরের এতক্ষণে চেপে রাখা সমস্ত বাঁধ ভেঙে গেল। সে তাকে দুহাতে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ইফাত ছাদ থেকে চলে যাওয়ার পর যখন আবারও ছাদে ফিরে মেহেরকে দেখতে পায়নি, তখনই তার মনে এক অচেনা আশঙ্কায় কু ডাকছে। সে বিদ্যুৎ গতিতে মেহেরের রুমের সামনে ছুটে আসে, কিন্তু রুমের ভেতর থেকে আটকানো দেখে সে বারবার মেহেরকে ডাকছিল। মেহের ভেতরের ঝড়ে এতটাই মগ্ন ছিল যে বাইরের কোনো আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায়নি। নিরুপায় হয়ে ইফাত সজোরে লাথি মেরে দরজা ভেঙে রুমে ঢোকে। আর মাত্র একটা সেকেন্ড দেরি হলে আজ কি লঙ্কাকাণ্ড ঘটে যেত তা ভাবতে গিয়ে ইফাতের গায়ের লোম শিউরে উঠেছে। সে মেহেরকে বুকের সাথে আরও তীব্রভাবে পিষে ধরে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, এটা কি করতে যাচ্ছিলে ফুলকন্যা? তুমি বুঝতে পারছো আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কিভাবে নিজেকে ক্ষমা করতাম আমি? মেহের কাঁদতে কাঁদতেই বলল, আমি পারবো না আপনাকে ছাড়া বাঁচতে, সত্যি পারবো না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি মেনে নিতে পারবেন না আমায়, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। এখন আমার কি হবে? বলতে বলতে মেহের হঠাৎ করে এক ঝটকায় ইফাতকে নিজের বুকের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে আরও বিছানার দিকে ছুটে যেতে চাইল। ইফাত শক্ত করে ওর বাঁ হাতটা চেপে ধরে মেহের আজ অবাধ্য সে ছটপট করতে করতে চিৎকার করে উঠল, ছাড়ো না মাই, আমি আপনার চোখের ওই ঘৃণিত চাহনি সহ্য করতে পারবো না। তার চেয়ে আমি মরেই যাব। মেহেরের মুখে মৃত্যুর কথা শুনে তার এমন উন্মাদনা দেখে ইফাত নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর নিতে পারল না, ঠাস ঠাস করে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল মেহেরের গালে। মুহূর্তের মধ্যে পুরো রুম নিস্তব্ধতা হয়ে গেল। থাপ্পড়ের আস্মিকতায় মেহের এক নিমিষে শান্ত হয়ে গেল। সে গালে হাত দিয়ে অশ্রুসিক্ত অবিশ্বাসের দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে রইল। এদিকে মেহেরের মুখটাই দিকে তাকিয়ে ইফাতের প্রতি নিজে তীব্র ঘৃণা হতে লাগলো। এই রাগের মাথায় মেহেরের গায়ে হাত তুলেছে। অনুশোচনা দগ্ধ হয়ে ইফাত নিজে মেহেরের চোখের জল মুছে দিল। তারপর পরম মায়ায় তার গাল দুটো নিজের হাতের আঁচলায় ভরে নিল। সরি ফুলকন্যা, আই এম রিয়েলি সরি। আমি সত্যিই তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি এমন একটা নিচু কাজ করতে যাচ্ছিলে। আমি কি একবারও বলেছি যে তোমাকে বউ মানাবো না? বলিনি তো। তাহলে কেন নিজের জীবন প্রদীপ এভাবে নিভিয়ে দিতে গিয়েছিলাম? মেহের ফুঁপিয়ে ওঠে, কিন্তু আপনি তো এটাও বলেননি যে আমায় বউ মানাবেন। আপনি তো আমার অতীতের ওইটুকু কথা শুনে কিছু না বলে চলে গেলেন। ইফাত এবার আলতো করে হাসলো, তবে সেই হাসিতে ছিল এক বুক গভীরতা। হ্যাঁ, চলে গিয়েছিলাম, তবে তোমাকে ফেলে নয়, বরং তোমাকে চিরকালের জন্য নিজের করে নিতে। আমি তোমার জন্য ওই লাল বেনারসি শাড়িটা আনতে আমার রুমে গিয়েছিলাম, আর তুমি ভেবে নিলে আমি আর 10টা কাপুরুষের মতো তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছি। ইফাতের কথা শুনে মেহের অনুতাপের মাথা নিচু করে নিল। মানুষটাকে সে কত সহজে কতটা ভুল বুঝে ফেলল। নিজের সমস্ত মস্ত বড় ভুলের জন্য মেহের ভেতরটা অনুশোচনায় কুকড়ে যেতে লাগলো। ঠিক তখনই ইফাত তার লাল টুকটুকে বেনারসি শাড়িটা মেহেরের মাথায় ঘোমটার মতো টেনে দিল। তারপর মেহেরের চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে দিল। ভালোবাসি তোমায় ফুলকন্যা। তোমার পাস্ট জানার কোনো ইন্টারেস্ট আমার কখনোই ছিল না। আমি শুধু প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তোমাকেই লাগবে। তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখেছি, ব্যাস এতটুকুই। আচ্ছা, এখন এসব বাজে কথা বাদ দাও, চলো আমরা এখনই বিয়ে করব। মেহের চমকে উঠে চোখ বড় বড় করলো। এখনই? হ্যাঁ, এখনই। ইফাতের কণ্ঠে কোনো দ্বিধা নেই, কিন্তু বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তাছাড়া বাড়ির কেউ তো জানে না আমার অতীতের। মেহের তার কথা শেষ করার আগেই ইফাত তার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। মেহেরের কাঁপতে থাকা হাত ছোড়া নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, কারো কিছু জানার কোনো দরকার নেই। আমি তোমাকে আমার বউ করব, আর তোমার সাথে সংসারটাও আমি করব। সো কে কি বললো বা ভাবলো সেসবে ইফাত চৌধুরীর কিছু যায় আসে না। বাইরে ঝড় হোক আর তুফান হোক, বিয়ে আমি তোমাকেই এক্ষুনি করব। তন্ময় অলরেডি সব ব্যবস্থা করে রেখেছে, চলো। মেহের আবারও আমতামতা করে বলল, শুনুন না আমার। কিন্তু কে শুনে কার কথা? ইফাত আর কোনো কথা বলার সুযোগই দিল না। সে এক নিমিষে মেহেরকে নিজের দু হাতে পাঁচাকলে করে তুলে নিল। মেহের পরম শান্তিতে ইফাতের গলা জড়িয়ে ধরল। বাইরে তখন প্রকৃতি ঝুঁকে বুকে ঝড় বইছে, আর রুমের ভেতরে সব ঝড় থামিয়ে দিয়ে এলো। ইফাত মেহেরকে করে নিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলো। ভাঙা কাচের টুকরো আর অতীতের সব গ্লানি পেছনে ফেলে তারা দুজন হেঁটে চলল এক নতুন ও সুন্দর জীবনের গন্তব্যে।
বউ বউ, ও বউ, রেখে আছো? উজান কিছুটা অপরাধী সুরে ডাকলো। মৌ এক মুহূর্ত দেরি না করে অগ্নি দৃষ্টি মেলে তাকালো উজানের দিকে। সেই সাথে সাথে মৌ চিৎকার দিয়ে ওঠে, একটা কথাও বলবেন না বেহায়া পুরুষ! এই নাকি সে আমায় ভালোবাসে? নির্লজ্জ একটা মানুষ! আমার মতো কিউট বাচ্চা একটা বউকে রেখে সে কিনা কোথায় কোন ডাইনিকে জড়িয়ে ধরে। যা বাবা, আমি কখন জড়িয়ে ধরলাম? শিরিন নিজেই তো। ওজানের মুখের কথা শেষ হওয়ার আগেই মৌ রক্ষত্ব চক্ষু নিয়ে তাকালো। সেই চাহনির তীব্রতায় ওজান বেলুনের মতো এক নিমিষে চুপসে গেল। আজকের বিকালটা অবশ্য বেশ ভালোই কাটছিল। ওজান তখন মৌকে তার মনমতো শপিং করতে বলেছিল। মৌ তখন বিন্দাস মুডে ঘুরে ঘুরে সবার জন্য সুন্দর সুন্দর ড্রেস চয়েস করছিল। আর ওজান বেচারা বাধ্য বরের মতো শুধু শপিং ব্যাগগুলো হাতে করে তার পিছু পিছু ঘুরছিল। একটা মেয়ে যে এত শপিং করতে পারে তা ওজানের ধারণার বাহিরে ছিল। কিন্তু বিপত্তিটা ঘটল হঠাৎ একটা মলে ঢোকার পর। কোথা থেকে যেন শিরিন আচমকা দৌড়ে এসে ওজানকে জড়িয়ে ধরল। দুই হাত ভর্তি শপিং ব্যাগ থাকায় ওজান তখন চাইলেও তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিতে পারেনি। ওজান অবশ্য খুব ভালো করে বুঝেছিল মৌ যেন তাকে ভুল বোঝে, ঠিক সেই উদ্দেশ্যে শিরিন এই নাটকটা করেছে। তবে ও যেন কম চায় না। হাত দিয়ে না পারলেও সে সাথে সাথে পা দিয়ে শিরিনকে একটা মক্ষম লাথি কষিয়েছিল। সেই দৃশ্য দেখে মৌ অবশ্য তখন শপিং মলের ভেতরে খিলখিল করে হেসে উঠেছিল, কিন্তু পরক্ষণে তার ইগোতে লাগলো। মুখটা মেঘের মতো থমথমে করে সে মল থেকে তড়িৎ গতিতে বেরিয়ে আসে। পিছু পিছু শিরিনও এসেছিল, কিন্তু ততক্ষণে ওজান করুর মতো শপিং ব্যাগ সামনে মৌয়ের পেছনে ছুটে চলে আসে। মৌ এতটাই রেগেছিল যে সে উজানের গাড়িতে না উঠে সোজা অটোরিকশায় চড়ে বসে। উজানও নাছোড়বান্দা, সে কোনো রকমে জোর করে মৌকে অটোরিকশা থেকে নামিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসিয়ে বাসায় নিয়ে আসেন। তাদের বাসায় ফিরতে ফিরতে রাত তখন অনেকটা গভীর। বাড়ির সব আলো নেভানো, সবাই ঘুমিয়ে পড়েছে। তবে সদর দরজাটা খোলাই ছিল। এটা দেখে ওজান কিছুটা অবাক হলেও তখন আর কিছু বলল না। তারা ভেতরে প্রবেশ করার সাথে সাথে একজন সার্ভেন্ট এসে নিঃশব্দে দরজাটা আটকিয়ে দিল। উজান হাতের শপিং ব্যাগগুলো কোনো মতে ড্রয়িং রুমের সোফায় ছুঁড়ে মেরে বউয়ের পিছু নিল, কারণ সে খুব ভালো করে চেনে ওর পিচ্চি বউটাকে। এখন যদি তাকে না আটকানো যায় তবে সে অন্য কারো রুমে চলে যাবে, না হয় নিজের রুমে দরজা ভেতর থেকে লক করে দেবে। ওজান অনেক চেষ্টা করেও মৌয়ের এই রাগ ভাঙাতে পারছিল না। এই পিচ্চি বউ, শোনো না, আই এম রিয়েলি সরি তো। ওজান অনুনয় করলো। বউ রাগে গজগজ করতে করতে গুড়িয়ে বলে উঠল, আমি কারো বউটই হই না, যান এখান থেকে। এমন সময় ওজান আর কোনো সুযোগ না দিয়ে এক হেঁচকা টানে মৌকে নিজের বুকের মধ্যে শক্ত বাঁধনে আবদ্ধ করে নিল। মৌ রেগে মেগে যেই না চিৎকার করে উঠতে যাবে অমনি ওজান নিজের হাত দিয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরল। বউ বউ, বউজান রাগ করে না প্লিজ, আজ তোমায় একটা দারুণ জিনিস দেখাবো, শান্ত হও। বউ এবার রাগ বলে ফাল করে ওজানের দিকে তাকিয়ে রইল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ওজান তাকে কোনোভাবেই ছাড়ল না। সে ওভাবেই মৌকে অর্থ করে জড়িয়ে ধরে মেহেরের রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে ছিল, দুজন মিলে সেখান দিয়ে ভেতরে উকি দিল। মেহেরের রুমে মিষ্টি হুলস্থুল। ভেতরে দৃশ্য দেখে মৌয়ের চোখ চড়ক গাছ। রুমে নরম আলো দেখা যাচ্ছে। ইফাত অত্যন্ত যত্ন সহকারে মেহেরকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর মেহের মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে আছে। ইফাত যখন মেহেরের শাড়ির কুচি বড় মায়ের তার পেটের কাছে গুঁজে দিতে যাবে অমনি মেহের লজ্জায় আর ভয়ে কাচুমাচু করে বলল, আমি নিজে করে নিচ্ছি। ইফাত শাড়ি ভাঁজ থেকে দৃষ্টি তুলে মেহেরের চোখের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে একটা চিলতে দুষ্টুমি হাসি ফুটিয়ে উত্তর দিল, হুম, বিয়ে করে বউ ঘরে তুলেছি কিসের জন্য? বউ আমার, সো বউয়ের A to Z দেখভালের দায়িত্ব এই ইফাত চৌধুরীর। তাছাড়া শুধু শাড়ি পরিয়ে দিলেই তো হবে না, সেটা খুলতেও। কথাটা শেষ করার আগেই লজ্জায় লাল হয়ে মেহের তড়িঘড়ি করে ইফাতের মুখে নিজের নরম হাতটা চেপে ধরল। মেহেরও এই আসমিক কাণ্ডে ইফাত শব্দ করে হেসে উঠল। তারপর তার হাতটা সরিয়ে দিয়ে আবারও পরম যত্নে শাড়ি কুচিটা পেটে গুজে দিল। ইফাতের আঙ্গুলের আলতো স্পর্শে মেহেরের শরীরটা খানিক কেঁপে উঠল। পরক্ষণে ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার কোমরটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরের হার্টবিট তখন চারিপাশে নীরবতাকে ছাড়িয়ে যাচ্ছে। ইফাত ফিসফিস করে বলল, মাঝ কথায় থামিয়ে দিলে মেনে নিলাম, তবে আমি ঘুমোবো এবার। মেহের আমতা আমতা করে টপিক চেঞ্জ করতে চাইলে, তবে ইফাত খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে অদ্ভুত স্বরে বলল, যাক বাবা, বাসর রাতে কি ঘুমায় বুঝি? তাছাড়া ইফাত চৌধুরী যে বড় অধৈর্যশীল তা তো জানাই। তাহলে এত বাহানা কিসের শুনি? আজকে রাতের স্পেশাল গিফট চায় না বুঝি? আমার ভয় লাগছে। হাউ সুইট! ইফাত চৌধুরীকে ভয়ও পাওই বুঝি, ভালোবাসে না আমায়? ইফাতের কণ্ঠে তীব্র মাদকতা। মেহের লাজুক হেসে মাথা নাড়িয়ে স্বীকার করলো যে সে ভালোবাসে। বইয়ের এই স্বীকারোক্তিতে ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের নিজের সাথে ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহের দুই ঠোঁটের দূরত্ব গুছিয়ে দিতে সে যেই না যাবে নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিলে ঠিক তখনই